আচ্ছা দেখ, তাহলে এই জিনিসগুলোকে নিয়ে আমরা ডিসকাশন করব। তো তার মধ্যে প্রথম যে কথাটা আছে, কোথায় আছে দেখ না, থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার। এখানে ততটাই ডিসকাশন করব দেখ, কারণ যে আমাদের যতটা দরকার, আননেসেসারি বাকি জিনিস আমি ডিসকাশন করব না। আমাদের শুধু যেগুলো করলে পরীক্ষাতে কাজগুলো মিটে যায় সেগুলোই করব। আর আরও একটা কথা, বাকি জিনিস তো আমার এখানেতে নোট ডাউন করিয়ে দেওয়া আছে, যদি চাস তো তুই সেটাকে পড়ে দেখে নিবি। তো থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার ডিসকাশন করতে গিয়ে আমার বেসিক যে কথাগুলো নিয়ে নজর দেব, সেটার ক্ষেত্রে কি দিচ্ছি দেখতো না। প্রথম যে জায়গাতে নজর দেবো সেটা আসছে কি টেম্পারেচার কী জিনিস। টেম্পারেচার মানে আমরা বুঝি কি না, কোনো বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা সেটাই বোঝানো হয় কি তার টেম্পারেচার দিয়ে। তাহলে টেম্পারেচার বলতে আমরা কি বোঝাচ্ছি না, মেজার অফ ডিগ্রি অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস। তাহলে কোনো বস্তু কতটা গরম বা ঠান্ডা সেটাকে বোঝানোর জন্য আমরা বলি কি টেম্পারেচার কত হবে। আমরা সবাই জানি যে দেখ, টেম্পারেচারের ইউনিট কি দিয়ে লিখি, এর ইউনিট হিসাবে তো আমাদের বলতে গেলে আমরা লিখি কি না ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো। এর ইউনিট হিসাবে তো আমরা বলতে গেলে কি লিখি ডিগ্রি ফারেনহাইট। এর ইউনিট হিসাবে তো আমরা বলতে গেলে কি বসি না কেলভিন। এবং আমরা সবাই এটাও শিখেছি, সেটা আসছে কি দেখতো 1 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে সেন্টিগ্রেড থেকে আমাদের কেলভিন ইউনিটেতে নিয়ে যেতে গেলে কি করতে হয় না 273 অ্যাড করে নিতে হয়, তাই তো। মানে আমাদের যদি কোথাও থাকে কি দেখ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে আমরা সেটাকে লিখি কত 273 কেলভিন। মানে আমাদের যদি কোথাও থাকে কি দেখ 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আমরা সেটাকে লিখি কত 273 প্লাস 27, মানে আমরা সেটাকে লিখি হচ্ছে কত দেখ 300 কেলভিন। ওকে, এই কথা তোদের সবার জানা আছে। এটা হয়ে গেল কি দেখ, যে আমাদের টেম্পারেচারের মেজারমেন্ট করার ইউনিট, এবং তাকে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনেতে কীভাবে ট্রান্সফার করি। আমরা সবাই জানি যে দেখ ডিগ্রি সেন্টিগ্রেডটা হচ্ছে কি আমাদের সিজিএস ইউনিট, আর এই যে কেলভিনটা হচ্ছে কি আমাদের এসআই ইউনিট। আর ফারেনহাইট মানে এটা হচ্ছে আমাদের কি এফপিএস ইউনিট। ওকে, এবার আমাদের এখান থেকে যদি আরও একটা কথাকে আমরা আলোচনা করে নিই, সেটা হলে আমাদের এখান থেকে জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। সেটা আসছে কি দেখ, যে কোনো একটা তোর স্কেলেতে, মানে টেম্পারেচার মাপার জন্য তো আমাদের সেন্টিগ্রেড একটা স্কেল, কেলভিন একটা স্কেল। তো কোনো একটা স্কেলেতে আমাদের যে টেম্পারেচারেতে ওয়াটার আইসেতে কনভার্ট হয় সেটাকে আমরা বলি কি আইস পয়েন্ট। আইস পয়েন্ট বলতে আমরা কি বুঝি, টেম্পারেচার অ্যাট হুইচ কি বললাম ওয়াটার ইজ কনভার্টেড টু আইস, রাইট। এটার পরেতে আমাদের আরও একটা পয়েন্ট থাকে যেটাকে বলা হয় কি আমাদের স্টিম পয়েন্ট। স্টিম পয়েন্টটা কি জিনিস না, আমরা সবাই শিখেছি টেম্পারেচার অ্যাট হুইচ ওয়াটার ইজ কনভার্টেড টু ভেপার। তো আমাদের এবারেতে একটা কাজ করতে হবে, এই আইস পয়েন্ট আর এই স্টিম পয়েন্টের ভ্যালুগুলোকে কিন্তু আমাকে মনে রাখতে হবে। কীরকম কী কী কথা মনে রাখতে হচ্ছে তার জন্য আমি একটা পেজ অ্যাড করে নিচ্ছি, নিয়ে আমি সেটাকে লিখে নিচ্ছি। সেটা আসছে দেখ, ধর আমি এখানটাতে লিখে লিখছি কি দেখ আইস পয়েন্ট, ওকে। আর আমি এখানটা থেকে কার কথা মনে রাখছি দেখ স্টিম পয়েন্ট, ওকে। আমি এখানটা থেকে রাখছি কার কথা দেখ সেন্টিগ্রেড স্কেল। সেন্টিগ্রেড স্কেলেতে আমরা সবাই শিখেছি আইস পয়েন্ট কত হয় 0 ডিগ্রি, আর স্টিম পয়েন্ট কত হয় আমরা সবাই শিখেছি 100 ডিগ্রি। ফারেনহাইট স্কেলেতে আমরা সবাই শিখেছি কি আইস পয়েন্ট কততে হয় না, আমরা সবাই শিখেছি দেখ 32 ডিগ্রি ফারেনহাইটেতে আমাদের আইস পয়েন্ট হয়। আর আমরা শিখেছি কি দেখ স্টিম পয়েন্ট তার কততে হয় এখানটাতে আমরা সবাই শিখেছি সেটা হয় কত 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলেতে আমরা সবাই কতখানি শিখেছি আইস পয়েন্ট কততে হয় 273.1
5 কেলভিন। আমরা যদিও সেটাকে সাধারণভাবে 273 কেলভিনই লিখে চালিয়ে দিই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা আছে কত, 273.15 কেলভিন। আর এটার ক্ষেত্রে সেটা হয় কতখানি দেখ, 373.15 কেলভিন। ওকে, তাহলে এটা হয়ে গেল কি, দেখ যে বিভিন্ন স্কেলগুলো আছে সেই বিভিন্ন স্কেলগুলোতে আইস পয়েন্ট আর স্টিম পয়েন্টের সম্পর্ক। এবারেতে আমাদের অনেক সময়তে বলে কি যে সেন্ট্রিগেট স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশন করে দাও, কি সেন্ট্রিগেট স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে রিলেশন করে দাও। ওকে, তো এই আইস পয়েন্ট এটা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, এটাকে আমাদের বলা হয় কি কোনো স্কেলের লোয়ার ফিক্স পয়েন্ট, মানে সেটাকে লেখা হয় কি দিয়ে দেখতো, LFP। স্টিম পয়েন্ট সেটাকে বলা হয় কি কোনো মেজারিং স্কেলের আপার ফিক্স পয়েন্ট, মানে সেটাকে লেখা হয় কি দিয়ে, UFP দিয়ে। আমি কিসের কথা বললাম দেখতো, 1 নম্বর বললাম কি দেখতো, লোয়ার ফিক্স পয়েন্ট। লোয়ার ফিক্স পয়েন্টকে আমি সংক্ষেপে বললাম কি LFP। বেসিক্যালি সেটাই কি জিনিস না, সেটাই হচ্ছে আমাদের না ওই আইস পয়েন্টটা। ঠিক সেরকমভাবে আমাদের পরেরটাতে কি থাকে দেখ, তোদের বললাম সেটা হচ্ছে কি UFP, তাকে আমরা বললাম কি পুরো কথাটা আপার ফিক্স পয়েন্ট। ওকে, এবারে দেখ কোনো স্কেলের মধ্যে যদি আমাকে রিলেশন জানতে হয়, মানে ডিফারেন্ট টেম্পারেচার স্কেলের মধ্যে রিলেশন যদি জানতে হয়, তার জন্য আমাদের যে রুলসটাকে অ্যাপ্লাই করতে হবে, সেই রুলসটা কোথা থেকে এসছে, তার প্রুফ ইজ নট রিকোয়ার্ড আমাদের জিলেটের পারপাসে। তাহলে যে রুলসটা, সেই রুলসটা বলছে কি দেখতো, যে কোনো স্কেলে তার ভ্যালু কত হবে সেটাকে যদি আমি এক্স দিয়ে ডিফাইন করি, ওকে, মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট। ওকে, মানে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট, মানে সেই পার্টিকুলার স্কেলটার ক্ষেত্রে ডিভাইডেড বাই আপার ফিক্স পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট, সবসময়তে থাকবে কি কনস্ট্যান্ট থাকবে। ওকে, এই রুলসটাকে অ্যাপ্লাই করি আমাদের সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যেতে পারে। তাহলে সেটার জন্য আমরা কীরকমভাবে করছি দেখতো, রিলেশন বিটুইন সেন্টিগ্রেড অ্যান্ড ফারেনহাইট স্কেল। ওকে, তো সেটাকে আমি করবো কীরকমভাবে বল, ধরে নে সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে টেম্পারেচারটা হচ্ছে কত, সি। সেন্টিগ্রেড স্কেলের লোয়ার ফিক্স পয়েন্ট কত, দেখ এখানেতে লেখা আছে 0 ডিগ্রি। সেন্টিগ্রেড স্কেলের আপার ফিক্স পয়েন্ট কত, দেখ 100 ডিগ্রি মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট, এটা সেটা কার সাথে সমান হবে, ফারেনহাইট স্কেলের। এটা ধর ফারেনহাইট স্কেলের ভ্যালুটা হচ্ছে কত, এফ। ফারেনহাইট স্কেলের লোয়ার ফিক্স পয়েন্ট কত, 32 ডিগ্রি। তাহলে এখান থেকে লিখছি কত, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই আপার ফিক্স পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট, মানে আমরা কত লিখছি, 212 মাইনাস 32। তাহলে এটা কি আমি কত লিখতে পারবো দেখ, সি মাইনাস 0 বাই 100 মাইনাস 0, সেটা চলে আসছে কত, সি বাই 100। সেটা ইকুয়াল টু আমাদের কতখানি লিখছি দেখ, এফ মাইনাস 32, 212 মাইনাস 32 মানে কত আসছে, 180। তাহলে সেখান থেকে আমাদের করলে কত চলে আসছে দেখ, 20 দিয়ে কাটছে, 20 5 100, 20 দিয়ে কাটছে কত পাচ্ছি, 20 9 180। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম দেখ, সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9। ওকে, এটা তোর হয়ে গেল তাহলে কি রিলেশন বিটুইন সেন্ট্রিগেট অ্যান্ড ফারেনহাইট স্কেল। ওকে, তো আমি যদি এই জিনিসটা থেকে একটুখানি গ্রাফিক্যাল জিনিসটাকে প্লট করতে চাই, আমার ক্ষেত্রে কীরকম আসবে দেখতো। আমি মনে করি এখানটা থেকে আমাকে পরীক্ষায় কোয়েশ্চেন দিয়েছে যে ফারেনহাইট আর সেন্টিগ্রেড স্কেলের গ্রাফিক্যাল রিলেশন কি না, গ্রাফিক্যাল রিলেশন। তাহলে আমি এখানটা থেকে হেডিং দিচ্ছি কীরকম দেখতো, গ্রাফিক্যাল রিলেশন between centrigate and Fahrenheit scale. ওকে, তো দেখ আমরা এখানেতে যে রিলেশনটা পেয়েছি সেই রিলেশনটাকে আমি একটু ক্রস মাল্টিপ্লিকেশন করছি, কত পাচ্ছি দেখ তো, এফ মাইনাস 32 আমি দিয়ে বাকিটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, দিলে কত পাচ্ছি দেখ না, 9/5 ইন্টু সি। তাহলে সেটাকে আমি কতখানি লিখতে পারবো দেখ তো, এফ ইকুয়াল টু লিখতে পারবো 9/5 সি প্লাস 32। ওকে, তাহলে এটা এই যে জিনিসটা এটা কার মতন সিমিলার, এটাকে আমরা সবাই বলতে পারবো দিস ইজ সিমিলার টু
কার মতন দেখ, সবাই শিখতে পারছিস কি, y ইকুয়াল টু mx প্লাস সি। মানে আমাদের যদি ফারেনহাইট আর সেন্টিগ্রেড স্কেলের গ্রাফ ড্র করি সেটা কীরকম লাগবে দেখ, এদিকটাতে মনে কর ফারেনহাইট স্কেল দিয়ে দিলাম, এদিকটাতে মনে কর সেন্টিগ্রেড স্কেল দিয়ে দিলাম, এটাতে দিয়ে দে এফ, মানে y ইকুয়াল টু mx প্লাস সি, মানে এর গ্রাফটা তোর কীরকম চলে যাবে দেখ, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস এর যে গ্রাফটা হবে সেটা হবে যাবে কি এরকম একটা স্ট্রেট লাইন, y ইকুয়াল টু mx প্লাস সি এর যেরকম হয়। তাহলে তোরা দেখতে পাচ্ছিস যে এই যে স্ট্রেট লাইনটা এটা যে পয়েন্টে কাট করেছে সেটা সি, সি মানে তোর কত আসবে 32। এই যে গ্রাফটা আছে সেই গ্রাফটার স্লোপটা কতখানি আসবে, সেই স্লোপের ভ্যালুটা আসবে তোর দেখ হচ্ছে এম, মানে সেটা আসছে কত 9/5। ওকে, তাহলে এই রকমভাবে তোকে কি করতে হবে, সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে এবং তার করসপন্ডিং গ্রাফকেও তোদের দেখে নিতে হবে। ওকে, আমি এখানে স্ক্রিনটাকে একবার ছোট করলাম, পুরো জিনিসটাকে একবার পড়ে দেখে নে, হয়ে গেলে জানাবি, তারপরেতে আমি আগের কথায় যাব। তাড়াতাড়ি করিস, খুব একটা বেশি দেরি করিস না, হয়ে গেলে জানাস, আমি পরের কথাটায় যাবো। হ্যাঁ, দেখে নিয়ে বল। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। তাহলে এটা চলে গেল এখানের ঘটনাটা। আচ্ছা, এবারেতে দেখ এখানটা থেকে চলে গেল, তাহলে টেম্পারেচার মাপার জন্যে তোদের যে ডিফারেন্ট স্কেলগুলো আছে সেই জিনিসগুলোকে তোরা দেখে নিলি। আর তোরা কি বলতে পারবি, টেম্পারেচার মাপার জন্য যে ডিভাইস থাকে সেই ডিভাইসটাকে আমাদের বলা হয় কি না থার্মোমিটার, তাই তো? তোরা সবাই শিখেছিস থার্মোমিটার দিয়ে কি করা হয়, আমাদের টেম্পারেচারকে মেজার করা হয়। এবারেতে পরেরটার সময়তে কি করতে হচ্ছে দেখ তো, হিট মানে কি, হিট হচ্ছে একটা এনার্জি যেটা এক বডি থেকে আর এক বডিতে ট্রান্সফার হয়। দুটো বডির মধ্যে যদি টেম্পারেচারের ডিফারেন্স থাকে তখন একটা বডি থেকে আর একটা বডিতে হিট ট্রান্সফার হয়। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি শিখে রাখছি বা কোন লাইনটাকে আমরা স্ট্রেস করছি, সেটা হচ্ছে এটা দেখ, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। ওকে, এই লাইনটাকে তাহলে আমরা শুধু শিখে রাখছি, বাকি যদি পড়ার দরকার হয় এখানটা থেকে রিড করে নিবি। এবারেতে দেখ আমাদের এখান থেকে যে কথাটাতে যাব, হিট তো এনার্জি হয় আমরা শিখে নিলাম। হিটের ইউনিট কত হয়, হিটের দেখ এসআই ইউনিট হয় কতখানি দেখ জুল, আর হিটের সিজিএস ইউনিট হয় কতখানি ক্যালোরি। ওকে, তাহলে দেখ এখানটাতে লেখা আছে সাম কমনলি ইউজড ইউনিটস আর ক্যালোরি এবং কিলো ক্যালোরি। তো এর মধ্যে এই যে ক্যালোরিটা আছে বেসিক্যালি সেটা হয় কি আমাদের সিজিএস ইউনিট। ওকে, আমাদের অনেক সময়তেই সেটা কনভার্সন করার দরকার পড়ে, কনভার্সনটা খুব ভালো করে আমরা শিখে রাখবো। সেটা হচ্ছে দেখ 1 ক্যালোরি ইকুয়াল টু কত হয় 4.18 জুল, যেটাকে আমরা সাধারণত 4.2 জুল রেখেও আমরা কাজ চালিয়েছি। ওকে, তাহলে আমাদের যদি কখনো বলা হয় ক্যালোরি বড় ইউনিট না জুল বড় ইউনিট, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ক্যালোরিটা হচ্ছে বড় ইউনিট, কারণ 4.2 জুল মিলে তবে কি তৈরি হয় 1 ক্যালোরি তৈরি হয়। ওকে, আচ্ছা এবারে দেখ মেজারমেন্ট অফ টেম্পারেচার, এই গ্রাফ তোকে আমি অলরেডি শিখিয়ে দিয়েছি, তাই তো? এই গ্রাফটা আমরা অলরেডি ডিসকাশন করে নিয়েছি। মনে পড়ে তোর অর্ণব? হ্যাঁ স্যার, বলছি এখানে গ্রাফটা একদম মিডিল থেকে আছে, ওটা একটু উপর থেকে ছিল না? না না, মিডিল থেকে নেই বাবা, দেখ এটা জিরোটা এখানটাতে আছে আর গ্রাফটা এখান থেকে দেখ একটু উপর থেকে করা আছে, দেখতে পাচ্ছিস? এই ডট ডট। হ্যাঁ 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 স্যার, ঠিক আছে। হ্যাঁ,
আচ্ছা এবারে তো এখানটা থেকে আমি আরও একটা কথা তোকে উল্লেখ করে রাখি। দেখ টেম্পারেচার মাপার জন্য তো আমরা কাকে ব্যবহার করি বললাম, থার্মোমিটারকে ব্যবহার করি। আর হিটকে মেজার করা হয় কার সাহায্যে বলতো, কোন যন্ত্রের সাহায্যে? হিট ইজ মেজার্ড বাই, বল নামটা বল, বলার চেষ্টা কর দেখি। আমরা তো শিখেছি সেটাকে বলা হয় কি, ক্যালোরিমিটার, তাই তো? তাহলে ক্যালোরিমিটারের সাহায্যে আমরা কি করি না, হিটকে মেজার করি। এবারেতে দেখ আমরা সবাই এইখানেতে কয়েকটা কথা শিখেছি। দেখ যদি আমাদের বলা হয় কি আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন মানে আমরা কোন ইকুয়েশনটাকে বলি, কোথা থেকে এসছে আমার একটুও দরকার নেই। আইডিয়াল গ্যাস ইকুয়েশন বলতে আমরা কোনটাকে বলি, দেখ পিভি ইকুয়াল টু এনআরটি, তাই তো? কেমিস্ট্রিতেও তোরা পড়েছিস। পি বলতে তোকে কার কথা বোঝানো হয়, সবাই শিখেছিস, সেটাকে বলা হয় কি প্রেসার। ভি বলতে বলতে থাকতো, আমাকে একটা একটা করে বলতে থাক দেখি। ভি বলতে কাকে বলি? ভলিউম। 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 এন বল বল, নাম্বার অফ মোল। নাম্বার অফ মোল। আর হচ্ছে কি বল? আর হচ্ছে রেজিস্ট্যান্স। মারবো ধরে রে। আর হচ্ছে কি তোর আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। আর টি হচ্ছে টেম্পারেচার। আচ্ছা আইডিয়াল গ্যাস কনস্ট্যান্টের ভ্যালুটা আমাদের মুখস্থ করতে হয়। তার ভ্যালু কত থাকে? 8.31 জুল পার মোল পার কেলভিন। ওকে, এর ভ্যালুটাকে তোরা মুখস্থ করছি। বা আমাদের এটাকে, এটা তো জুল ইউনিটে আছে, তাহলে ক্যালোরি ইউনিটে পেতে গেলে কি করতে হবে, এটাকে 4.12 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই তো? তাহলে 4.12 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, এর ভ্যালু আমরা মোটামুটি পেয়ে যাই কতখানি, দেখ 2 ক্যালোরি পার মোল পার কেলভিন। ওকে, এই কথাটাকে কিন্তু তোরা সবাই রেডি করে রাখছিস। আর এর কোন ভ্যালুটা দরকার লাগে, আমাদের দুটো ভ্যালুই কখনো কখনো দরকার পড়ে যায়। কোন ভ্যালুটা দরকার লাগছে সেটা সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে তোরা সেটাকে ডিল করে দিতে হবে। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আর দেখ এখানে টি, টিটা হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে, কিন্তু এখানে টিটাকে আমাকে বলতে হয় কি, সেটা হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচার। এবারে তো তোকে বলতে হবে যে অ্যাবসোলিউট টেম্পারেচারটা কি, সেটা বলতে গেলে ডেফিনেশন অন্য, কিন্তু তুই পরীক্ষা পারপাসে আমাদের জিলেটের পারপাসে রেডি করে যাবি কি না, টেম্পারেচার ইন কেলভিন ইউনিট। ওকে, তাহলে তোর বুদ্ধি কি বলবে, কেলভিন ইউনিটে আমাকে এখানেতে রিডিংটাকে বসাতে হবে। তাহলে যখনই তুই সেটাকে কেলভিন ইউনিটে বসাবে, তুই সেটাকে বলবি কি আমাদের অ্যাবসোলিউট টেম্পারেচার। আর কেলভিন ইউনিটে বসাতে গেলে কি করতে হয়, সিজিএসতে মানে ডিগ্রি সেন্টিগ্রেডে যা আছে তার সাথে 273 অ্যাড করে নিতে হয়। হলো? এবারে দেখ তোরা সবাই শিখেছিস যে যদি কখনো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে পিভি ইকুয়াল টু এনআরটির ক্ষেত্রে, যদি আমাদের ক্ষেত্রে আইডিয়াল গ্যাস ইকুয়েশন আছে কি, দেখ পিভি ইকুয়াল টু এনআরটি, এন কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, যদি তোর কখনো টেম্পারেচার কনস্ট্যান্ট হয়েছে। টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কি, চেঞ্জ ইন টেম্পারেচার ইকুয়াল টু 0। তাহলে যদি কখনো টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যায় তখন আমাদের কি হয়ে যাবে, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে যাবে। আর পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকেই তোকে বলে কি রে, বয়েলস ল, তাই তো? সেই কথাটাই আমাদের এখানটাতে মেনশন করা আছে। যদি তোদের এখান থেকে কখনো এরকম ঘটনাটা ঘটে যায়, সেটা হচ্ছে কি দেখতো, যে প্রেসার কনস্ট্যান্ট হয়ে যায়, তাই তো? যদি তাহলে আমাদের এখান থেকে পরের ঘটনার কথা বলছি কি দেখতো, যদি প্রেসার কখনো কনস্ট্যান্ট হয়ে যায়, মানে কি বলা হচ্ছে, চেঞ্জ ইন প্রেসার ইকুয়াল টু 0, তখন আমাদের ওই যে ইকুয়েশনটা ছিল পিভি ইকুয়াল টু এনআরটি, ভি পি কনস্ট্যান্ট, এন আর আর কনস্ট্যান্ট, তাহলে তো সেখান থেকে কি চলে যাবে, ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার হলে আমরা লিখতে পারবো কত, দেখ V1/T1 ইকুয়াল টু V2/T2। ওকে, এই যে জিনিসটা সেটাকে আমাদের বলি কি, চার্লস ল। তাহলে আমরা দেখছি কি, দেখ টেম্পারেচার কনস্ট্যান্ট হলে বয়েলস ল ভ্যালিড হবে। আর টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনাটাকে আমরা বলি কি না, আইসোথার্মাল প্রসেস। তাহলে আমরা শিখে নিলাম কি, দেখ আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমাদের বয়েলস ল ভ্যালিড থাকবে। হলো?
এরপরেতে তোদের দেখ এই ঘটনাটার ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট হলে আমাদের কোন ল ভ্যালিড থাকবে, চার্লস ল ভ্যালিড থাকবে। এটা আমাদের কোন প্রসেস, প্রেসার কনস্ট্যান্ট, মানে সেটাকে বলা হয় কি দেখ আইসোবারিক প্রসেস। হলো অর্ণব? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারেতে দেখ এখান থেকে আমি কথাগুলোকে লিখে রেখেছি। দেখ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যেটা হয় তার ভ্যালু কত হয় 8.31, আমি আগেই লিখে দিয়েছিলাম জুল পার মোল পার কেলভিন। ওকে, এই কথাটাকে তাহলে রেডি করছিস। এবারেতে দেখ এখানটা থেকে বলা আছে কি আরও একটা কথা, অ্যাবসোলিউট জিরো কি জিনিস। অ্যাবসোলিউট জিরোটা কি না, সেটা হচ্ছে কি না মিনিমাম অ্যাবসোলিউট টেম্পারেচার অফ এ গ্যাস। ওকে, মিনিমাম অ্যাবসোলিউট টেম্পারেচার অফ এ গ্যাস বলতে আমাদের কি বোঝানো হয় না, যে টেম্পারেচারেতে গ্যাসের কাইনেটিক এনার্জি বা আরএমএস ভেলোসিটি অফ দ্য গ্যাস মলিকুল ইকুয়াল টু জিরো হয়ে যায়। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলতে গেলে কীরকমভাবে বলতে পারবো, অ্যাবসোলিউট জিরো বলতে কি বলতে পারবো, সেটা আসছে কি দেখতো, টেম্পারেচার অ্যাট হুইচ RMS velocity of gas molecule, RMS velocity of gas molecule equal to 0, তাহলে সেটাকে আমরা বলবো কি অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। ওকে, আচ্ছা এই গ্রাফ তোদের দরকার পড়বে না, যতখানি শেখালাম এইটুকুনি কথাকে তোরা মাথায় নিয়ে চল। এবারেতে চলে আয় এখানটার কথাটাতে, থার্মাল এক্সপ্যানশন। অর্ণব আগে আমাকে এই কথাটা বোঝানোর চেষ্টা করতো, থার্মাল এক্সপ্যানশন বলতে তোর কি আইডিয়া আছে, আমাকে কতখানি আমাকে এখানেতে ডেপথে যেতে হবে, আমি ডিপ সেটা বুঝে নেবো। আগে আমাকে একবার বল যে থার্মাল এক্সপ্যানশন বলতে বুঝিস কি? বল, আমি ওয়েট করছি। কিন্তু মানে স্যার ওই হিট বেরোচ্ছে ওরকম কিছু? আরো একটু ভালো করে বলার চেষ্টা কর। দেখ তুই যখন বাইরে থেকে হিট দিচ্ছিস, ওকে, মানে আমি কিরমভাবে লিখছি বা লেখার চেষ্টা করছি, দেখ আমি এরমভাবে বলছি, দেখ হিট ইজ গিভেন কোথায় না টু এ বডি। তুই হিট দিচ্ছিস মানেই তুই কি দিচ্ছিস, সেখান থেকে এনার্জি দিচ্ছিস, তাই তো? হিট মানেই তো তুই শিখেছিস কি এনার্জি দিচ্ছিস। সেই এনার্জিটা কি করে না কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুলকে বাড়িয়ে দেয়, তাই তো? এবার কাইনেটিক এনার্জি বেড়ে গেলে তারা কি করবে, একটা আর একটার সাথে ধাক্কাধাক্কি করবে, ধাক্কাধাক্কি করে কি করবে, সে তাহলে সাইজটাকে বড় করতে চাইবে। তাহলে যখনই কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুল বেড়ে যায় তখন আমরা সাথে সাথে বলবো কি সাইজ অফ দ্য বডি উইল ইনক্রিজ। এই যে সাইজ অফ দ্য বডি বেড়ে যাচ্ছে এই ঘটনাটাকে আমরা বলছি কি থার্মাল এক্সপ্যানশন। ওকে, তাহলে হিট দেবার ফলে কোনো বডির সাইজ ইনক্রিজ হয়ে যাচ্ছে, সেটাকেই আমরা বলছি কি থার্মাল এক্সপ্যানশন। ওকে, মানে আমি এখান থেকে এইটুকুনি কথা বলতে পারবো, আমাদের থার্মাল এক্সপ্যানশন কার হতে পারে, দেখ কোনো বডির যে লেন্থ আছে সেই লেন্থের এক্সপ্যানশন হতে পারে। তার মানে আমরা বলতে পারবো কি লেন্থ উইল বি ইনক্রিজড কখন, যদি আমাদের টেম্পারেচার বডিটার বাড়িয়ে দেওয়া হয়। হিট দিলেই টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লেই আমাদের কি আসবে, লেন্থ ইনক্রিজ হবে। ডেল্টা থিটা দিয়ে আমি টেম্পারেচারকে প্রকাশ করলাম। আমরা এরকমভাবে বলতে পারবো কি কোনো বডির এরিয়ার ইনক্রিজ হবে, কিভাবে না যদি তার টেম্পারেচারকে আমরা বাড়িয়ে দিই। তাহলে টেম্পারেচার বাড়ালে সাধারণত বডির এরিয়াটাও বেড়ে যায়। ঠিক একই রকমভাবে আমি এই কথাটাও বলতে পারবো কোনো বডির ভলিউম ইনক্রিজ হবে কখন, যদি আমরা তার টেম্পারেচারকে বাড়িয়ে দিই।
তাহলে টেম্পারেচার বাড়ালে বডির লেন্থ বাড়তে পারে, টেম্পারেচার বাড়ালে বডির এরিয়া বাড়তে পারে, টেম্পারেচার বাড়ালে বডির ভলিউমও বাড়তে পারে। যদি টেম্পারেচার বাড়ালে বডির আমাদের লেন্থ বেড়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা নাম দেব হচ্ছে লিনিয়ার এক্সপ্যানশন। ওকে, যদি বডির টেম্পারেচার বাড়ালে এরিয়া বেড়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো কি বডিটার সারফেস এক্সপ্যানশন। আর দেখ, যদি বডিটার টেম্পারেচার বাড়ালে ভলিউম বেড়ে যায় তাকে আমরা বলবো কি ভলিউম এক্সপ্যানশন। ওকে, এবারেতে দেখ আমি যদি এখান থেকে তোদের সাথে ডিসকাশন করি এই কথাটা, যে লিনিয়ার এক্সপ্যানশন বলতে আমি কিসের কথা বলছি। দেখ, লিনিয়ার এক্সপ্যানশন বলতে কিসের কথা বলছি তোকে আমি বলেই দিলাম একটু আগে। লিনিয়ার এক্সপ্যানশন মানে হচ্ছে কি লেন্থ উইল বি ইনক্রিজ ডিউ টু টেম্পারেচার। ওকে, এবারেতে দেখ যে আমাদের লেন্থ তো বাড়বে, আমি তো সেটা বলে দিচ্ছি, কিন্তু কথাটা একটা তোরা ফলো করে দেখ, কতখানি লেন্থ বাড়বে, কতখানি লেন্থ বাড়বে, অর্থাৎ হাউ মাচ লেন্থ উইল বি ইনক্রিজড, হাউ মাচ লেন্থ উইল বি ইনক্রিজড। ওকে, এটা কিন্তু ডিপেন্ড করে কার উপরেতে, আমি বডিটার টেম্পারেচার কতটা বাড়াচ্ছি। ওকে, তাহলে কোনো বডির টেম্পারেচার আমি কতটা বাড়াচ্ছি তার উপরেতে নির্ভর করে কোনো বডির লেন্থ কতটা ইনক্রিজ হবে। তার মানে আমাদের বলতে পারছি কি চেঞ্জ ইন লেন্থ অর্থাৎ ডেল্টা এল, সেটা কার সাথে প্রপোর্শনাল, আমি কতটা টেম্পারেচার বাড়াচ্ছি। এবারে দেখ, যদি আমাদের এরকম ছোট একটা বডি থাকে, সেটাতে আমি মনে কর 10 ডিগ্রি টেম্পারেচার বাড়লাম, সেটা কতখানি বাড়বে, মনে কর আমাদের এটা ছিল কতখানি, ধর ছিল হচ্ছে 25 সেন্টিমিটার, সেটা মনে কর আমাদের বাড়লো হচ্ছে কতখানি 1 সেন্টিমিটার হলো। তাহলে এবারেতে মনে কর আমাদের কাছে সেই একই টেম্পারেচারের পরিবর্তন করছে, কিন্তু 50 সেন্টিমিটার লম্বা একটা বডি ছিল, নিশ্চয়ই সেটা তাহলে 1 সেন্টিমিটার বাড়বে না, লেন্থ ডবল ছিল মানে সেটার বৃদ্ধিটাও কি আসবে, ডবল হবে। তাহলে আমি এই কথাটা বলতে পারবো যে লেন্থ কতটা পরিবর্তন হবে সেটা কার উপর ডিপেন্ড করছে, ইনিশিয়াল লেন্থ তার কতখানি ছিল, তাই তো। তাহলে লেন্থের পরিবর্তন কতখানি হবে সেটা কার সাথে নির্ভর করে, টেম্পারেচারের কতটা বদল ঘটাবো সেটা কার উপর নির্ভর করে, আমার ইনিশিয়াল লেন্থ কতটা ছিল, এবং সেটা অবশ্যই নির্ভর করে আমি কোন ধরনের মেটেরিয়ালকে ব্যবহার করছি। নিশ্চয়ই আমি কাঠের টেম্পারেচার 10 ডিগ্রি বাড়ালে যতটা লেন্থের পরিবর্তন পাবো, তার থেকে আমি যদি লোহার টেম্পারেচার 10 ডিগ্রি বাড়াই, নিশ্চয়ই পরিবর্তনের পরিমাণটা আমাদের কি আসবে, ডিফারেন্ট আসবে। অর্ণব, এটা ক্যাচ করতে পেরেছিস না অসুবিধা? একবার বলুন। আমি বলছি যে দেখ, যদি আমার কাছে একটা কাঠের তৈরি মেটেরিয়াল থাকে, সেই কাঠের তৈরি মেটেরিয়ালটা কতটা বাড়বে, আর লোহা দিয়ে তৈরি মেটেরিয়ালটা নিশ্চয়ই ডিফারেন্ট অ্যামাউন্ট বাড়বে। তার মানে আমি বলতে পারবো কি চেঞ্জ ইন লেন্থটা কার উপর ডিপেন্ড করে, ইট অলসো ডিপেন্ডেন্ট অন মেটেরিয়াল ইউজড, মানে আমাদের কোন ধরনের মেটেরিয়ালের লেন্থ বাড়াতে চাইছি। তাহলে আমি কি কি কথা বলতে পারবো, দৈর্ঘ্যের পরিবর্তন অর্থাৎ এক্সপ্যানশন ইন লেন্থ কটা প্যারামিটারের উপর নির্ভর করে, দেখ একটা প্যারামিটার অর্থাৎ টেম্পারেচারের কতটা তফাৎ করছে, 2 নম্বর প্যারামিটার হচ্ছে পিনিয়াসিয়াল লেন্থ কতটা ছিল, এবং 3 নম্বর প্যারামিটার সেটা হচ্ছে কার উপরেতে নির্ভর করে, কোন ধরনের মেটেরিয়ালকে ইউজ করেছি। আর কিছু অসুবিধা এটাতে? না স্যার। এবারে দেখ, এই দুটোর ক্ষেত্রে আমাদের প্রপোর্শনাল সাইন আছে, প্রপোর্শনাল যদি দুটো সাইন থাকে সেগুলোকে আমরা একসাথে কম্বাইন করে নিতে পারি। কম্বাইন করে নিলে আমরা কত লিখতে পারবো, দেখ ডেল্টা এল ইজ প্রপোর্শনাল, দুটোকে কম্বাইন করে লিখলে কত আসছে, এল নট ইন্টু আলফা থিটা। তাহলে দেখ এখন চেঞ্জ ইন লেন্থ প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে কী করতে হবে, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, এখানেতে যে কনস্ট্যান্টটা নিয়ে আসা হয় সেটাকে বলা হয় কত, আলফা। ওকে, তাহলে দেখ আলফা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, যেটাকে আমাদের বলা হয় কি টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। হলো। এবার দেখ চেঞ্জ ইন লেন্থ, চেঞ্জ ইন লেন্থ মানে আমি কথাটা কি বলবো, মানে দৈর্ঘ্যের কতখানি পরিবর্তন হয়েছে। তার মানে এখন আমরা বলতে পারবো কি, দেখ আগে তার লেন্থ ছিল কতখানি, ধর এল নট,
টেম্পারেচারের পরিবর্তনের ফলেতে তার লেন্থ হয়েছে কতখানি, ধর এল। তাহলে যদি আমি বলি যে তার চেঞ্জ ইন লেন্থ কতখানি হয়েছে, সেটা আমরা বলতে পারবো কতখানি, নতুনটা বেশি মাইনাস পুরানোটা, সেটাকেই আমি বলবো কি চেঞ্জ ইন লেন্থ। তাহলে আমি এখান থেকে যেটা ডেল্টা এল লিখেছি সেটাকে আমি কতখানি লিখতে পারবো রে, সেটাকে আমি নিশ্চয়ই লিখতে পারবো, দেখ এল মাইনাস এল নট ইকুয়াল টু কত লিখবো, এল নট আলফা ইন্টু থিটা। তাহলে সেখান থেকে নতুন লেন্থ তার ভ্যালু কত লিখে দেবো, দেখ এল নট প্লাস এল নট আলফা ইন্টু থিটা। তাহলে সেখান থেকে আমি এল নট কমন নিয়ে নিলে কত পেয়ে যাব, 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা থিটা, তাই তো। তাহলে আমরা দেখে নিচ্ছি টেম্পারেচারের পরিবর্তনের ফলে নতুন লেন্থ কত হবে, তার ফর্মুলা হচ্ছে এটা। ওকে, একবার পুরো জিনিসটাকে যেটাকে বললাম একবার পড়ে দেখে নে তো কী কী সমস্যা হচ্ছে, হয়ে গেলে জানা, তারপরে তো আগের কথায় যাব। পড়ে নিয়ে বল। কোন জায়গাটায় বলতে হবে আমাকে স্পেসিফাই করে বলবি, ঠিক আছে? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। এবারে তো আরেকটা কথা তুই আমাকে বল, আমি যে তোর মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড ওটার ভিডিওটা আমি ইউটিউবেতে দিয়েছিলাম, ওই ভিডিওটা দেখেছিস? না স্যার, ওটা দেখা হয়নি। ওটা দেখে নিবি কিন্তু, হ্যাঁ। মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড জিলেট ক্র্যাশ কোর্সেতে আমার যে ভিডিওটা দেওয়া আছে ওটাকে কিন্তু একবার দেখে নিবি, ওই চ্যাপ্টারটা কিন্তু ওখানেতেই কমপ্লিট হয়ে যাবে, ওটা আমাকে আর আলাদা করে করাতে হবে না, বুঝতে পেরেছিস? ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। কিন্তু দেখে নিবি, ওখানেতে তোর দেখবি যে অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া আছে, দেখবি যে 11টা না 15টা হোমওয়ার্ক দেওয়া আছে, ওই 15টা হোমওয়ার্ককেও কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবি, হ্যাঁ। ওই হোমওয়ার্কগুলোর মধ্যেই তোদের প্রিভিয়াস ইয়ার জিলাটেতে যা যা কোয়েশ্চেন এসছে সমস্ত কোয়েশ্চেন তোর কভার আপ হয়ে যাবে, বোঝা গেল? ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তুই এখান থেকে দেখে নিলি কতখানি, দেখ তো কী কী ফর্মুলা পেলি, আমি আগের পাতাটা থেকে কী কী ফর্মুলা তোকে শেখালাম বল। একটা ফর্মুলা শেখালাম হচ্ছে কি নতুন লেন্থ কত আসবে সেটা লিখলাম, কত এল নট, বলতে থাক 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা থিটা, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা গেল কি 1 নম্বর ফর্মুলা শেখালাম। 2 নম্বর ফর্মুলা এটুকুনি শেখালাম, চেঞ্জ ইন লেন্থ ইকুয়াল টু কত হয়, এল ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা, এটা মনে পড়ে? আচ্ছা, তোদের এবারেতে মনে রাখতে হবে, দেখ এই ডেল্টা এল বাই এল যদি করি, মানে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, তার ভ্যালু কতখানি পেয়ে যাবি, আলফা ইন্টু ডেল্টা থিটা হবে। এই ডেল্টা এল বাই এল ইকুয়াল টু আলফা ইন্টু ডেল্টা থিটা, এই ঘটনাটাকে তোর বলা হয় কি, একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি দেখ থার্মাল স্ট্রেন। ওকে, স্ট্রেন কি জিনিস, স্ট্রেস কি জিনিস, তুই আগের ভিডিওটা ফলো করবি, শিখে যাবি। তাহলে যদি তোকে কখনো থার্মাল স্ট্রেন বের করতে বলে, তোকে কি করতে হবে, আলফা ডেল্টা থিটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। এরপরেতে তোকে আরও একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি দেখ তো ইয়াং মডুলাস। ইয়াং মডুলাস ইকুয়াল টু, আমি আগের ক্লাসেতে শিখিয়েছি, সেটা তোরা দেখবি, সেটাতে বলা আছে কি দেখ স্ট্রেস বাই স্ট্রেন। ওকে, তাহলে সেখানটা থেকে আমি যদি স্ট্রেসের কথা বলি, স্ট্রেস ইকুয়াল টু কত আসবে, দেখ ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত পাবি, ওয়াই ইন্টু স্ট্রেন, তাই তো। এবারে দেখ স্ট্রেসটা যদি টেম্পারেচার চেঞ্জের ফলে হয়, সেটাকে আমি লিখবো কত, থার্মাল স্ট্রেস। ওকে, থার্মাল স্ট্রেস ইকুয়াল টু কত আসবে, ওয়াই ইন্টু থার্মাল স্ট্রেন। বুঝতে পেরেছিস পয়েন্টটা? তাহলে দেখ আমার এখানেতে থার্মাল স্ট্রেনের ভ্যালু কত পেলাম, আলফা ইন্টু ডেল্টা থিটা। তাহলে থার্মাল স্ট্রেস
ইকুয়াল টু লিখবো কত ওয়াই আলফা ডেল্টা থিটা। ওকে, আবার দেখ তুই যদি আগের ভিডিওটা ফলো করিস সেখান থেকে এই কথাটাও সেখানটাতে বলা আছে, সেখানটাতে আমি বলে রেখেছি দেখবি যে স্ট্রেস, স্ট্রেস মানে আমি বলেছি দেখবি ফোর্স বাই এরিয়া। ওকে, তাহলে থার্মাল স্ট্রেস সেটা ইকুয়াল টু কত পাবো ফোর্স বাই এরিয়া, তার ভ্যালুটা কত পাচ্ছি ওয়াই আলফা ডেল্টা থিটা। তাহলে ফোর্স কতখানি জেনারেট হবে তার ভ্যালু হয়ে যাবে কত দেখ ওয়াই এ আলফা ডেল্টা থিটা। ওকে, মানে জিনিসটা কীরকম কথাটা বলছি, ধর মনে কর এরকম কোনো একটা রড আছে, যেই রডটাকে দুটো শক্ত দেয়ালের মাঝখানেতে আটকে দেওয়া আছে। ওকে, দিয়ে তোর বলা হলো কি এখানটা থেকে সেটাকে আমাদের হিটেড আপ করা হলো, বার্নার দিয়ে মনে কর আমি হিটেড আপ করলাম। ওকে, হিটেড আপ করলে এখানটা থেকে কি আসবে, এখানেতে স্ট্রেন আসবে। সেই স্ট্রেনের ভ্যালু কত যদি আমাকে এখান থেকে বের করতে বলে আমি বের করে দেবো অ্যান্সারটা এটা। যদি আমাকে বলে এখানেতে স্ট্রেস কতখানি আসবে তার অ্যান্সার বের করে দেবো হচ্ছে এটা। যদি আমাকে বলে দেয়ালের ওপরেতে এই যে রডটা আছে সে কতখানি ফোর্স প্রোভাইড করবে তার অ্যান্সার লিখে দেবো কোনটা, এটা। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলা হচ্ছে কি যে দেখ এরকম কথা বলে দেওয়া থাকবে, এ রড উইথ আ ফিক্সড ওয়াল is shown in figure. হলো, দিয়ে তোকে বললো কি টেম্পারেচারের পরিবর্তন করা হলো, তখন এখানটাতে দেয়ালের ওপর কতখানি ফোর্স লাগবে। ওকে, দিয়ে তোর বলা হলো কি ইফ টেম্পারেচার ইজ চেঞ্জড, দিয়ে বললো কি হাউ মাচ ফোর্স ইজ জেনারেটেড। ইফ টেম্পারেচার ইজ চেঞ্জ দিয়ে তোকে বলছে কি হাউ মাচ ফোর্স ইজ জেনারেটেড। ওকে, সেটা বললে তাহলে তুই এখান থেকে অ্যান্সারটা করে দিবি কত এফ ইকুয়াল টু ওয়াই এ আলফা ডেল্টা। হয়েছে? তাহলে দেখতে পেয়েছিস এখান থেকে তোর চেঞ্জ ইন লেন্থ থেকে কি কি কোয়েশ্চেন হতে পারে, কতগুলো কোয়েশ্চেন হতে পারে, তার প্রত্যেকটা পার্টকে আমি এখানটাতে লিখে দিলাম। এবারেতে কি আসছে দেখ এরিয়ার এক্সপ্যানশন। মানে তুই এখান থেকে বলতে পারছিস কি দেখ যে তুই টেম্পারেচার বাড়লে, টেম্পারেচার বাড়লে কি আসছে বডির যেরকম লেন্থের পরিবর্তন হবে, লেন্থের পরিবর্তনের সাথে সাথে কি আসবে তার এরিয়ারও পরিবর্তন হবে। এখানে তো তুই বলতে পারবি কি দেখ তো চেঞ্জ ইন এরিয়া, চেঞ্জ ইন এরিয়াটাকে আমি ধর বলছি কতখানি ডেল্টা এ দিয়ে ডিফাইন করছি, সেটা কার সাথে প্রপোর্শনাল হবে না নিশ্চয়ই বুঝতে পারছিস আগে কতটা এরিয়া ছিল তার সাথে। মানে আগে যদি এরকম একটা ছোট এরিয়া থাকে, মানে মনে কর 10 সেন্টিমিটার স্কোয়ার আছে, সেটা যতটা না বাড়বে এখানে তো যদি তোর একটা 100 সেন্টিমিটার স্কোয়ারের এরিয়া থাকে তার বৃদ্ধির পরিমাণ নিশ্চয়ই বেশি হবে। বড় জিনিস বেশি বড় হবে, ছোট জিনিস একটুখানি বড় হবে। তাহলে বলবো কি এরিয়ার পরিবর্তন কার উপর নির্ভরশীল, আগে কতখানি এরিয়া ছিল তার উপর নির্ভরশীল। ঠিক সেরকমভাবে এটা কথাও বলতে পারবো যে কতটা টেম্পারেচারের বদল ঘটিয়েছি তার উপরেও নির্ভরশীল। এটা ছাড়া সেটা কার উপর নির্ভরশীল, এটা আবার মেটেরিয়ালের উপরেও নির্ভরশীল হবে। তার মানে আমাদের এটাকে এটাও লিখতে রাখতে হবে কি ইট ইজ অলসো ডিপেন্ডেন্ট কার উপর না অন দ্য মেটেরিয়াল। তাহলে আমি কীরকম ধরনের মেটেরিয়াল ব্যবহার করছি তার উপরেতেও কিন্তু আমাদের কতখানি এরিয়ার পরিবর্তন হবে সেটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট। এবারেতে দেখ যদি আমি এরকম কথা বলি যে প্রপোর্শনাল সাইনগুলোকে আমি মার্জ করব, এটা আর এটার যে প্রপোর্শনাল সাইনটা আছে এই দুটোকে আমি একসাথে মার্জ করে নেব। মার্জ করে নিলে আমি একসাথে কি লিখতে পারবো ডেল্টা এ, প্রপোর্শনালগুলোকে একসাথে করে নিলে কত আসবে এ ইন্টু ডেল্টা থিটা। প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, এখানে যে কনস্ট্যান্টটা নিয়ে আসা হয় সেটা হচ্ছে কত বিটা। ওকে, এই যে বিটা এটাকে বলা হয় কি টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ এরিয়াল এক্সপ্যানশন বা সারফেস এক্সপ্যানশন। ওকে, তাহলে এটার নাম হচ্ছে কি দেখ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ এরিয়া এক্সপ্যানশন।
আগেরটার ক্ষেত্রে কি ছিল দেখ, আলফা, আলফার নাম কি ছিল, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। এবার দেখ ডেল্টা এ মানে কি, এরিয়ার পরিবর্তন, মানে কত, নতুন এরিয়া মাইনাস পুরানো এরিয়া, পুরানো এরিয়াটাকে এ নট লিখে রাখ, তাহলে নতুন এরিয়া মাইনাস পুরানো এরিয়া সেটাকে বলবি কত, ডেল্টা এ। তাহলে দেখ এখানেতে যে ডেল্টা এ আছে তার বদলে তো তুই লিখতে পারবি কত, দেখ এ মাইনাস এ নট ইকুয়াল টু এ ইন্টু বিটা ইন্টু ডেল্টা থিটা। এ তো বলবো না, এটাকে এ নট বলবো, মানে এ নট মানে কত ছিল, ইনিশিয়াল এরিয়া। তাহলে নতুন এরিয়া ইকুয়াল টু আমি কত লিখবো, এ নট প্লাস এ নট ইন্টু বিটা ইন্টু ডেল্টা থিটা। তাহলে এখান থেকে যদি আমি এ নটকে কমন নিয়ে নিই কত পেয়ে যাবো দেখ তো, 1 প্লাস বিটা ইন্টু ডেল্টা থিটা। তাহলে আমি এখান থেকে শিখে নিচ্ছি কি দেখ, নতুন যে এরিয়া আসবে সেই এরিয়াটার ফর্মুলা কত দেখবো, এ নট প্লাস 1 প্লাস বিটা ইন্টু ডেল্টা থিটা। এখানেতে বিটা মানে বললাম টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ এরিয়া এক্সপ্যানশন, আর আলফা মানে বলেছিলাম কি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। এদের মধ্যে রিলেশন আছে, সেই রিলেশনটা কি না, বিটা ইকুয়াল টু সবসময়তে জানবো কতখানি হয়, 2 ইন্টু আলফা। ওকে, তাহলে আলফার ভ্যালু জানা থাকলে বিটার ভ্যালু পেতে গেলে আমাদের কি করতে হয়, 2 দিয়ে গুণ করে দিতে হয়। ওকে, তাহলে এই জিনিসটাই চলে গেল কার ক্ষেত্রে, এরিয়া এক্সপ্যানশনের ক্ষেত্রে। আমি স্ক্রিনটাকে ছোট করছি, একবার পুরোটাকে পড়ে দেখে নে, তারপরেতে পরের কথায় চলে যাব। ঝটপট কমপ্লিট কর। হয়ে গেলে জানাবি। হ্যাঁ স্যার হয়েছে। ঠিক একই রকমভাবে আমাদের কি আসবে, ভলিউমের এক্সপ্যানশন হবে। এটা নিশ্চয়ই আমাকে আর বেশি বোঝাতে হবে না। দেখ নিশ্চয়ই বুঝতে পারছিস কি, দেখ ভলিউমের এক্সপ্যানশন কার সাথে প্রপোর্শনাল হবে, ইনিশিয়াল কতটা ভলিউম ছিল, সে একই কথা, কতটা টেম্পারেচারের পরিবর্তন ঘটাচ্ছি এবং সেটা কার ওপর ডিপেন্ডেন্ট হবে, সেই একই কথা, সেটা থাকবে কি, ডিপেন্ডেন্ট অন মেটেরিয়াল। তাহলে এখানে তো সেই দুটোকে কম্বাইন করার কত গল্প চলে আসবে, সেখান থেকে লিখবো কত, ডেল্টা ভি উইল বি প্রপোর্শনাল টু ভি নট ইন্টু ডেল্টা থিটা। তাহলে প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, এখানে যে কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় সেটাকে লেখা হয় কি দিয়ে, গামা দিয়ে, ভি নট গামা ইন্টু ডেল্টা থিটা, ডেল্টা ভি ইকুয়াল টু। এবার দেখ ডেল্টা ভি মানে ভলিউমের পরিবর্তন, মানে কত, নতুন ভলিউম মাইনাস পুরানো ভলিউম, মানে এখান থেকে লিখবো কত, ভি মাইনাস ভি নট ইকুয়াল টু ভি নট গামা ইন্টু ডেল্টা থিটা। তাহলে নতুন ভলিউম কত আসবে দেখ, ভি নট প্লাস ভি নট ইন্টু গামা ডেল্টা থিটা। তাহলে সেখান থেকে ভি নট কমন নিয়ে নিলে আমরা কত পেয়ে যাব, 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা। এখানে দেখ গামাটাকে আমরা যে ব্যবহার করেছি সেই গামাটাকে বলা হয় কি, আমাদের একটা কনস্ট্যান্ট, সেটাকে বলা হয় কি টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। সেটাকে আমরা নাম দিই কত দেখ, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। হলো, তাহলে এখান থেকে আমি আর কথা তোদের কি শেখাতে পারবো, সেটা হচ্ছে দেখ ডেল্টা, মানে ডেল্টা ভি তো চলে গেল, তাহলে নতুন ফর্মুলা অফ ভলিউম সেটা আসছে কতখানি, দেখ পুরানো ফর্মুলা মানে পুরানো ভলিউম প্লাস 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা। ওকে, এই ফর্মুলাটা। এবং এখান থেকে তোদের মাথায় রাখতে হবে এই যে গামাটা আছে, সেই গামাটা আবার কার সাথে সম্পর্কযুক্ত, আলফার সাথে সম্পর্কযুক্ত। সেটা কীরকমভাবে, গামা ইকুয়াল টু হয় 3 আলফা। আগেরটায় কত শেখালাম দেখ, বিটা ইকুয়াল টু হয় কতখানি, 2 আলফা। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো কত দেখ, আলফা ইকুয়াল টু হয় কত, গামা বাই 3। আবার এখান থেকে লিখবো কত, আলফা ইকুয়াল টু হয় কত, বিটা বাই 2। তাহলে এই সমস্ত কথাগুলোকে যদি আমি একসাথে কম্বাইন করে দিই কত পাবো দেখ তো, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু কত পাবো, গামা বাই 3। ওকে, তাহলে এই লাইনটাকেও কিন্তু তোকে মনে রাখতে হচ্ছে। ওকে, এখানেও স্ক্রিনটা একবার ছোট করে দিলাম, একবার ঝটপট এটাকে পড়ে দেখে নে না, পড়ে দেখ। আমি একটু জল নিয়ে আসবো, হ্যাঁ, ততক্ষণ একবার এটা পড়ে দেখে না।
অর্ণব হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। ওকে, এবারেতে দেখ আমাদের এই যে ভলিউম এক্সপ্যানশন কোএফিসিয়েন্টটা আছে না, সেটা কিন্তু আমাদের আবার কনস্ট্যান্ট নয়। এই গামার যে ভ্যালুটা সেটা কিন্তু কনস্ট্যান্ট নয়। গামার ভ্যালুটা কি হয়, টেম্পারেচারের সাথে পরিবর্তন হয়। আমরা এখানটা থেকে দেখতে পেয়েছি, দেখ আমাদের এই যে গামার ভ্যালুটা আছে, গামাটাকেই আবার আলফা ভি দিয়ে লেখা হয়। সেটার ভ্যালু দেখ টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমাদের এরকমভাবে পরিবর্তন হয়েছে। তাহলে আমাদের এখান থেকে দেখে নেব কি, এই গ্রাফটাকে দেখে নেব, সেটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ ভলিউম অফ এক্সপ্যানশন ইজ নট এ কনস্ট্যান্ট প্যারামিটার, রাদার সেটা টেম্পারেচারের সাথে বদল হয়। এবং টেম্পারেচারের সাথে বদলটা কীরকম হয় এই গ্রাফ অনুযায়ী করতে হবে। ওকে, তাহলে এই গ্রাফটা তোরা একটুখানি আমি এখানটাতে দিয়ে রেখেছি, এটাকে মাথায় রাখবি কি এটা ইম্পর্টেন্ট। ওকে, এমসিকিউ এর ক্ষেত্রে অনেক সময়তে এই গ্রাফের প্যাটার্নটাকে তোকে জিজ্ঞাসা করে না। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এবারেতে দেখ তোরা সবাই শিখেছিস, আমরা যদিও শিখেছি কি টেম্পারেচার বাড়ালে আমাদের ভলিউম বেড়ে যায়, কিন্তু আমরা ওয়াটারের ক্ষেত্রে কি দেখেছি, টেম্পারেচার বাড়ালে প্রথমেতে ভলিউম একটুখানি কমতে থাকে। কত ডিগ্রি অবধি কমতে থাকে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি আমাদের জলের ভলিউম কমতে থাকে। তারপরেতে কি হয়, ভলিউমের এক্সপ্যানশন হয়। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় কি অ্যানামোলাস এক্সপ্যানশন বা অ্যানামোলাস বিহেভিয়ার অফ ওয়াটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখতো যে দেখ যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে গরম করতে থাকি, এটা প্রথমেতে কন্ট্রাক্ট করে, মানে কি ছোট হতে থাকে ইনস্ট্যান্ট অফ এক্সপ্যান্ডিং। তাহলে প্রথমেতে এটা ছোট হয়ে যায় কতক্ষণ না 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি। তারপরেতে আমাদের কি হয়, সেটা আবার বাড়তে থাকে। আফটার 4 ডিগ্রি সেন্টিগ্রেড ইট স্টার্টস টু এক্সপ্যান্ড। ওকে, তাহলে আমাদের দেখতে পাচ্ছি কি প্রথমেতে কমে তারপরেতে বাড়ে, এই যে বিহেভিয়ারটা এটাকেই বলা হয় কি আমাদের অ্যানামোলাস বিহেভিয়ার অফ ওয়াটার। ওকে, এই প্রপার্টিটার সুবিধা একটা আছে, সেটা হচ্ছে কি দেখ তো জল মানে লেকেতে যখন আমাদের টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায়, সেখানটাতে আমরা দেখতে পাচ্ছি কি যে ওপরের দিকের লেয়ারটাই শুধুমাত্র বরফে পরিবর্তন হয়, কিন্তু নিচের দিকেতে আমাদের জল সরে যায়। তোরা যদি কোথাও ঘুরতে যাস দেখবি যে উপরেতে বরফ জমে গেছে, উপরে 2-4টে বরফের চাইকে সরিয়ে দিলে সেখানটাকে তোরা দেখতে পাবি কি নিচে জল আছে। এর জন্য কি হয়, সমুদ্রের যে সমস্ত পানি আছে তারা কিন্তু আমাদের বেঁচে থাকতে পারে। বোঝা গেছে পয়েন্টটা? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। আচ্ছা, এবারেতে দেখ একটা কথা, তুই দেখে নিলে কি যে চেঞ্জ ইন ভলিউম ইকুয়াল টু, তুই কত লিখতি, আচ্ছা চেঞ্জ ইন ভলিউম না, তুই ভলিউমের ফর্মুলাটাই দেখ। ভলিউম ইকুয়াল টু কত দেখতে, দেখ ভি নট 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা, তাই তো? তাই তো রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারেতে দেখ তুই কি শিখেছিস, দেখ ডেন্সিটি মানে কত শিখেছিস, মাস বাই ভলিউম, তাই তো? মাস তো কনস্ট্যান্ট, তাহলে ইনিশিয়াল ভলিউম অর্থাৎ 0 ডিগ্রিতে ডেন্সিটি, সেটা বললে আমি কত বলবো, রো নট ইকুয়াল টু কত লিখবো, মাস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ভি নট, এটা লিখতে পারবো। আর ফাইনাল কোনো সময়তে ভলিউমটা যখন ভি, সেই সময়ের ডেন্সিটিটাকে আমি লিখতে পারবো কত, রো ইকুয়াল টু এম বাই ভি। ডাউট কিছু এটাতে? না। তাহলে এটা থেকে আমি এই কথাটাও লিখতে পারবো, দেখ ভি নট ইকুয়াল টু কত লিখতে পারবো, এম বাই রো নট। আর এখান থেকে আমি কত লিখতে পারবো, ভি ইকুয়াল টু কত লিখতে পারবো, এম বাই রো। তাহলে আমি সেই কথাটাকে যদি এই ইকুয়েশনটাতে পুট করি কি লিখতে পারবো, দেখ তো এম বাই রো ইকুয়াল টু এম বাই রো নট প্লাস 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা। তাহলে এম এম কেটে গেল, গেলে আমি এখান থেকে কত লিখতে পারবো, দেখ তো 1 বাই রো ইকুয়াল টু 1 বাই রো নট ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা। তাহলে দেখ এটাকে যদি আমি উল্টো করে লিখি, মানে ইনভার্স করে লিখি, আমার কত চলে আসবে বলতো, রো নট 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা, সেটার পাওয়ারেতে কতখানি চলে যাবে, -1। এটা বুঝতে পেরেছিস না, অসুবিধা রইল? বুঝতে পেরেছি। এবারে দেখ তুই বাইনোমিয়াল এক্সপ্যানশন জানিস, যদি কি হয় 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম হয়, সেটাকে আমরা লিখতে পারি কত, 1 প্লাস এম এক্স, তাই তো রে?
তাহলে যদি কোথাও থাকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম, এক্স যদি একের থেকে ছোট হয় তাহলে আমরা সেটাকে লিখতে পারি কত, 1 প্লাস এম এক্স। তাহলে এখানেতেও দেখতে পাচ্ছি কি গামাটা একের থেকে ছোট, পাওয়ারে -1 আছে, তাহলে এক্সপ্যান্ড করলে কি আসবে, -1টা ভেতরে ঢুকে যাবে, মানে এখানটাতে কত আসছে 1 মাইনাস গামা ইন্টু ডেল্টা থিটা, তাই তো? হ্যাঁ তাহলে দেখি এখানেতে প্লাস ছিল বলে আমি বলছিলাম কি টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে, তাহলে এখানেতে ভেতরেতে মাইনাস আছে, তাহলে আমি বলবো কি টেম্পারেচার বাড়লে আমাদের কি হয়, ডেন্সিটি কমে যায়, তাই না? তার মানে আমি এখান থেকে বলবো কি যে টেম্পারেচার বাড়লে ডেন্সিটি উইল রিডিউস, তার মানে আমার এখান থেকে লাইনটা কি আসবে, ডেন্সিটি উইল রিডিউস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, মানে ইনক্রিজ ইন টেম্পারেচার মানে আমি বলে দিচ্ছি কি ডেল্টা টিটার ভ্যালুটা যখন তোর বাড়তে থাকবে, বুঝলি? হয়েছে? হ্যাঁ স্যার। তার মানে এখান থেকে আমি বলতে পারবো, দেখ জলটা যেরকম জলের ভলিউমের কথাটা যেরকম বলেছি সেটা প্রথমে কমে গিয়ে বেড়ে যায়, তাহলে ডেন্সিটির কথা বললে কি আসবে, সেটা প্রথমে ডেন্সিটিটা বেড়ে গিয়ে তারপরেতে কমে যায়, তাই না? ভলিউমটার সময় বলেছি কি এরকমভাবে প্রথমে কমে তারপরে বাড়ে, তার মানে আমি যদি সেটাকে বলি কি ডেন্সিটির সময়, তাহলে সেটা প্রথমেতে কি করবে, প্রথমে বেড়ে তারপরেতে কমে যাবে, তাই না? সেই গ্রাফটাকে এখানটাতে প্লট করে দেওয়া আছে, দেখ। তাহলে আমাদের ডেন্সিটি ভার্সেস আমাদের টেম্পারেচার বলতে গিয়ে কি বুঝিয়েছে, দেখ প্রথমে গ্রাফটা বেড়েছে, কতক্ষণ বেড়েছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি, 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পরেতে সেটা আমাদের আবার কি হয়েছে, ডেন্সিটিটা আস্তে আস্তে কমতে থেকেছে, বুঝে গেল? আগেরটার ঘটনা ঠিক উল্টো ঘটনাটা আসছে কোথায়, এই জায়গাটাতে, নাকি? হ্যাঁ স্যার বুঝছি। এবারে তো তোকে আর একটা জিনিস শেখাবো, দেখ যে জিনিসটাকে শেখাবো সেটা হচ্ছে কি না, থার্মোকাপল। থার্মোকাপল কি জিনিস শিখেছিস, জানিস, নামটা শুনেছিস, ইঞ্জিনিয়ারিং এ তো পড়েছিস, কি জিনিস ছিল বল? এখন মনে পড়ছে না আপাতত, কিন্তু শুনেছি। থার্মোকাপল কি থাকে, দুটো লোহার রডকে একসাথে জুড়ে দেওয়া থাকে, দিয়ে রিভেট করে দেওয়া থাকে, তাই না? হ্যাঁ স্যার, মনে পড়ছে যে তাপমাত্রা মাপার যন্ত্র। হ্যাঁ, থার্মোকাপল তো তাপমাত্রা মাপার যন্ত্র, সেটা তো ঠিক আছে, কিন্তু আমাদের যদি কি করা থাকে, দুটো ডিফারেন্ট কাইন্ডের মেটেরিয়াল একটাকে আরেকটার সাথে জুড়ে দিয়ে রিভেট করে দেওয়া থাকে, তাহলে আমাদের সেটাকে কি বলতো, বল নামটা বল, বলতে পারবি? মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা যাই হোক, ধর এখানটাতে একটা মনে কর তামা দিয়ে তৈরি মেটেরিয়াল আছে, তার সাথে নিচে একটা তোর লোহা দিয়ে তৈরি মেটেরিয়াল আছে,
আমি কিসের কথা বলছি, এটাকে বলছি কি দেখ তো ব্রাশ, ব্রাশ মানে তো বুঝতে পারছিস তামার কথা বলছি, আর নিচের দিকেরটাকে আমি বলে দিচ্ছি কি আয়রন বা স্টিল। ওকে, দুটোরই আমি বলে দিচ্ছি কি লেন্থ ইজ সেম। আমি ধরে নিচ্ছি কত, সেটার লেন্থটা হচ্ছে কত L0। দুটোরই এই মাথাগুলোকে কি করা হয়েছে, আমাদের একটার সাথে আর একটাকে ঝালাই করে দেওয়া হয়েছে। এবারেতে আমরা সবাই জানি যে যদি আমরা বাইরের দিক থেকে হিটকে সাপ্লাই দিই, আমরা কি শিখেছি, দুটো মেটেরিয়ালেরই লেন্থ ইনক্রিজ হবে। কোনটা বেশি বাড়বে, তুই তো শিখেছিস স্টিল বেশি বাড়ে না ব্রাশ বেশি বাড়ে। সবাই জানি আমরা যে তামার তৈরি জিনিসটার বৃদ্ধি কি হয়, বেশি হয়ে যায়, তাই না? কেন তামার তৈরি জিনিসটার ইনক্রিজ বেশি হয় না, বাইরের দিক থেকে টেম্পারেচার সমান দিলেও তামার তৈরি জিনিসটার আমাদের যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন সেটা কি হয়, আমাদের স্টিলের থেকে বেশি হয়। তাই আমাদের কি হয় যে তামার তৈরি জিনিসটা একটু বেশি বেড়ে যায়। যখনই সেটা বেশি বেড়ে যায় তখন আর এটা এরকম স্ট্রেট থাকে না, তখন আমাদের কি হয়ে যায়, এটা এরকম একটা কার্ভড শেপ তৈরি হয়ে যায়, তাই তো রে? হ্যাঁ, ওপর দিকেতে কে চলে যায়, ওপর দিকটাতে চলে যায় তামার পাতটা, কেননা সেটা তো ওপরেই ছিল, তামার পাতটা বেশি বেড়েছে বলে সেটা এরকম বেশি বেঁকে নেবে চলে এসছে। আর নিচের দিকটাতে কে থাকে, নিচের দিকটাতে তোরা থাকবে, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস কোন জিনিসটা থাকবে, বল? ওই স্টিলের তৈরি জিনিসটা থাকবে, তাই তো? তাহলে এটা একটা কি তৈরি হয়ে গেল, কার্ভ তৈরি হয়ে গেল। কার্ভ ক্রিয়েট হলো মানেই সেটা কি থাকবে, তার একটা রেডিয়াস অফ কার্ভেচার থাকবে। রেডিয়াস অফ কার্ভেচার থাকবে মানে কি, তার একটা সেন্টার পয়েন্ট থেকে এটার দূরত্ব একটা থাকবে। ওকে, আমি ধর বলছি কি এটার সেন্টার থেকে এই যে দূরত্বটা সেটা আসছে কতখানি আর, মানে টেম্পারেচার বাড়ানোর ফলে এটা যেটা কার্ভটা সৃষ্টি হলো সেই কার্ভের রেডিয়াসটা বলে দিচ্ছি কতখানি আর। আমি বলছি কি দেখ, এই যে ব্রাশের স্টিলের তৈরি জিনিসটা ছিল সেটার থিকনেস ছিল কতখানি টি, তাহলে বাইরের দিকের মেটেরিয়ালটার যে রেডিয়াস হবে সেই রেডিয়াসটা কতখানি আসবে, আর প্লাস টি। অসুবিধা কিছু এটাতে? না স্যার। আচ্ছা, এবারে তো দেখ দুটোরই ইনিশিয়াল লেন্থ ছিল L0, তাহলে আমি এখান থেকে বলতে পারবো কি ব্রাশের ফাইনাল লেন্থ, মনে কর আমাদের এরকম লিখছি, সেটা ইকুয়াল টু কত লিখতে পারবো, L0 ব্র্যাকেটের মধ্যে লিখতে পারবো কত, আলফা অফ ব্রাশ ইন্টু ডেল্টা থিটা। এটা লিখতে পারবো তো, তাই না? আবার আমি কি লিখতে পারবো, দেখ স্টিলের ক্ষেত্রে লিখতে পারবো কি, দেখ স্টিলের ক্ষেত্রেও তার ইনিশিয়াল লেন্থ L0 ছিল, সেটার ক্ষেত্রে আমি কত লিখতে পারবো, 1 প্লাস আলফা এস ইন্টু ডেল্টা থিটা। ওকে, তাহলে আমি যদি এখন এই দুটোকে রেশিও করি তাহলে আমি কত লিখতে পারবো, দেখ এল বি বাই এল এস ইকুয়াল টু কত লিখতে পারবো, দেখ 1 প্লাস আলফা বি ইন্টু ডেল্টা থিটা ডিভাইডেড বাই কত লিখতে পারবো, 1 প্লাস আলফা এস ইন্টু ডেল্টা থিটা। এল বি মানে কি, ব্রাশের এখন লেন্থ, আমরা তার রেডিয়াস অফ কার্ভেচার জানি, তাহলে আমি সেখান থেকে কতখানি লিখতে পারবো, যদি ধরে নিই এখানটাতে তার যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে সেই অ্যাঙ্গেলটা ধরে নিই না হচ্ছে কতখানি ফাই, তাহলে আমি এল বি ইকুয়াল টু কত লিখতে পারবো, আর ইকুয়াল টু কত শিখেছি, এস ইকুয়াল টু আমরা কত শিখেছি, আর ইন্টু থিটা। তাহলে এটার রেডিয়াস কত, আর প্লাস টি, আর তার যে অ্যাঙ্গেল সেটা আসছে কত ফাই, তাহলে আমি লিখতে পারবো কত, আর প্লাস টি ইন্টু ফাই। নিচে স্টিলটার ক্ষেত্রে কতখানি লিখতে পারবো, রেডিয়াস হচ্ছে আর, অ্যাঙ্গেল হচ্ছে ফাই, তাহলে লিখে দেবো কত এটা, তাহলে এটা ইকুয়াল টু কত লিখতে পারবো, দেখ 1 প্লাস আলফা বি ইন্টু ডেল্টা থিটা, এখানটাতে লিখতে পারবো কত, 1 মাইনাস আলফা এস ইন্টু ডেল্টা থিটা। মাইনাস আলফা এস কেন, এটা উপরে গিয়ে পাওয়ারে -1 এসেছিল, -1টা বাইনোমিয়াল থিওরেম করে ভেতরটাতে মাইনাস হয়ে গেছে। ওকে, তাহলে ফাই ফাই কেটে গেল, গেলে কত পাচ্ছিস, আর প্লাস টি বাই আর, মানে এখানটাতে কত লিখতে পারবি, 1 প্লাস টি বাই আর, সেটা ইকুয়াল টু কত, এই দিকেরটা এটাকে মাল্টিপ্লাই করলে কত পাবি, দেখতো 1 প্লাস আলফা বি ইন্টু ডেল্টা থিটা মাইনাস আলফা এস ইন্টু ডেল্টা থিটা প্লাস আমরা কত না, প্লাস নয় ওখানটাতেও আসবে কতখানি, মাইনাস আলফা বি আলফা এস ইন্টু ডেল্টা থিটা স্কোয়ার। আলফা বিও ছোট আলফা এসও ছোট, তাহলে খুব ছোট ছোটতে মাল্টিপ্লাই করলে সেটা কি হয়ে যায়, নেগলেক্ট করে দেওয়া যায়, মানে এই টার্মটাকে আমি কি করব, নেগলেক্ট করে দেব। দিলে আমি কত লিখতে পারবো, দেখ 1 প্লাস টি বাই আর, সেটা ইকুয়াল টু কত লিখবো, 1 প্লাস এখানটা থেকে আলফা বি কমন নিয়ে নে, আলফা বি আর আলফা এস কমন নিয়ে নে, নিলে কত পাচ্ছিস, ডেল্টা থিটা, দুদিক থেকে 1 1 কেটে বেরিয়ে গেল। গেলে তুই এখানটা থেকে কতখানি ঘটনাকে লিখতে পারবি, দেখ টি বাই আর ইকুয়াল টু কত পাবি,
আলফা বি মাইনাস আলফা এস ইন্টু ডেল্টা থিটা। তাহলে যদি তোকে এখানটাতে কখনো কেউ আমাকে রেডিয়াস অফ কার্ভেচারের ভ্যালুটা বের করতে বলে এই পরিস্থিতির ক্ষেত্রে, তার ভ্যালু তোর কত চলে আসবে, টি বাই আলফা বি মাইনাস আলফা এস ইন্টু ডেল্টা থিটা। এই ফর্মুলা ব্যবহার করে আমরা বলতে পারবো কি এই সিস্টেমটার ক্ষেত্রে কতখানি টেম্পারেচারের পরিবর্তন, এই কতখানি রেডিয়াস ক্রিয়েট হয়েছে তার ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো। ওকে, মানে আমাদের এখান থেকে বলতে পারবো কি রেডিয়াস অফ দ্য রিভেটেড মেটেরিয়াল ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে এই টপিকটা আমি কি শিখিয়ে রাখলাম, রেডিয়াস অফ রিভেটেড মেটেরিয়াল কার জন্য, ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার। ওকে, ভালো করে পড়ে নে তো, দেখতো কি সমস্যা হচ্ছে ক্যালকুলেশনটার ক্ষেত্রে। তোর ক্ষেত্রে ক্যালকুলেশনটা হয়তো একটুখানি কঠিন লাগতে পারে, আমি পুরোটাই লিখে দিয়েছি, একবার তুই দেখে নে, পড়ে নে, নিয়ে আমাকে জানাতো। ওটা বলবি। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, এবারেতে তুই আমাকে বল কালকে তোর কখন টাইম হবে। আমি এই চ্যাপ্টারটা তো আজকে শেষ করতে পারবো না, অনেক বড় চ্যাপ্টার, কালকে একটুখানি টেনে পড়িয়ে শেষ করে দেবো। কাল কখন টাইম হবে বল। আপনি বলুন স্যার, আমি ফাঁকা আছি, অসুবিধা নেই। ফাঁকা আছিস তো, অসুবিধা নেই তো? তাহলে সকালবেলা না, 11:30 12টার দিকে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি গ্রুপেতে লিখে দেবো ঘন্টাখানেক আগে, তুই সেটা দেখে ফলো করে নিস নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে চল আপাতত আজকে তো এই অবধিই থাকুক। হুম, ঠিক আছে। হুম, চল বাই।